আচ্ছা ভাবুন তো, আপনি একটি বাসে করে স্বাভাবিকভাবে কোথাও যাচ্ছেন। হঠাৎ বাসটি একটি টানেল পার হলো। আর টানেল থেকে বের হওয়ার পর দেখলেন পুরো শহর ফাঁকা। কোনো মানুষ নেই, কোনো গাড়ি নেই, এমনকি কোনো প্রাণীও নেই। পৃথিবী যেন এক মুহূর্তে উধাও হয়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, কিছুক্ষণ পর একে একে মানুষের শরীর ভয়ঙ্করভাবে পুড়ে ছাই হয়ে যেতে শুরু করে। আর তখন তারা জানতে পারে বাস্তব পৃথিবীতে তাদের নিখোঁজ হওয়ার পর কেটে গেছে পুরো 6টা বছর। তাহলে তারা কোথায় এসেছে? অন্য কোনো ডাইমেনশনে? নাকি এটি পৃথিবীর শেষ দিন? তো চলুন শুরু করা যাক আজকের রহস্যময় ও ভয়ঙ্কর দ্য মিড নাইট আফটার মুভিটির গল্প। মুভিটি শুরু হয় হংকং শহর থেকে। আমরা স্টেশনের উপর দাঁড়িয়ে থাকা একটি মিনিবাস দেখতে পাই, যেখানে দ্রুত যাত্রীরা উঠে বসছে। সেখানে প্রায় 17 জন যাত্রী ছিল এবং তাদের কেউই একে অপরকে চিনত না। শহরে সব কিছুই স্বাভাবিক ছিল, আর তাদের মধ্যেও সব কিছু স্বাভাবিকই ছিল। তখনও তারা বিন্দুমাত্র ধারণা করতে পারেনি যে তাদের সঙ্গে কী ঘটতে চলেছে। বাসটি চলতে চলতে একটি টানেলের ভিতর প্রবেশ করে। হঠাৎ করেই সব কিছু বদলে যেতে শুরু করে। আমরা দেখি একই বাস যখন টানেলের অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে, তখনও পুরো পৃথিবীটাই যেন বদলে গেছে। হংকংয়ের মতো এত জনবহুল শহরে আর কোনো ট্রাফিক নেই, নেই কোনো মানুষও। প্রথমে তারা বিষয়টি খেয়ালই করেনি, কিন্তু সময় যখন গড়াতে থাকে তারা চারপাশের অস্বাভাবিক নীরবতা অনুভব করতে শুরু করে এবং তাদের মনে হয় নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। তারা বিস্মিত হয়ে রাস্তাঘাটের দিকে তাকায়, যেখানে কোনো ট্রাফিক ছিল না, এমনকি কোনো প্রাণীও দেখা যাচ্ছিল না। মানুষ দেখা তো অনেক দূরের কথা। এমনকি বাসের একজন মেয়ে তার বন্ধুকে মেসেজ করছিল। সে লক্ষ্য করলো টানেল থেকে বের হওয়ার পর আর কোনো মেসেজ পাঠানো যাচ্ছে না। একই বাসে একজন ব্যবসায়ীও ছিল। সে খুব জরুরি একটি ফোন কল করছিল। টানেল থেকে বের হওয়ার পর তার কল কেটে যায়। এরপর সে বারবার একই নাম্বারে কল করার চেষ্টা করলেও আর কোনো সংযোগ হয় না। অবশেষে বাসটি সেই বাস স্টেশনে পৌঁছে যায়, যেটি ছিল তাদের গন্তব্য। সেখানে পৌঁছে সবাই অবাক হয়ে যায়। এই এলাকা কখনো ফাঁকা থাকতো না, বরং মাঝরাতে এখানে আরও বেশি ভিড় থাকতো। কিন্তু আজ জায়গাটি এমন নির্জন ছিল যেন পৃথিবী থেকে সব মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে। সবাই খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। দূরে দূরে তাকিয়ে তারা এক দুইটি সাইকেল দেখতে পায়, কিন্তু সেগুলোতেও কোনো মানুষ ছিল না, এমনকি মানুষের কোনো চিহ্নও ছিল না। তারা বাইরে বের হয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টগুলোর টেবিলে খাবার পড়েছিল, কিন্তু সেই খাবার খাওয়ার জন্য কোনো মানুষ সেখানে ছিল না। এখানে আসলে কী ঘটেছিল, এই প্রশ্নের উত্তর খুঁজতেই সবাই ব্যস্ত হয়ে পড়ে। তারা মনে করার চেষ্টা করে ঠিক কখন সব কিছু বদলে গিয়েছিল এবং তাদের সঙ্গে কী ঘটেছিল। প্রথমে সেই ব্যবসায়ীর মনে পড়ে যে সে মাত্র 1 সেকেন্ড জন্য চোখের পলক ফেলেছিল, আর চোখ খোলার সঙ্গে সঙ্গে সে দেখেছিল বাসের উপরে লেখা সময়টা হঠাৎ বদলে গেছে। ড্রাইভারেরও মনে পড়ে ঠিক একই মুহূর্তে সে গান পরিবর্তন করার জন্য নিচের দিকে ঝুঁকেছিল। এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় সবাই ঠিক একই সেকেন্ডে চোখের পলক ফেলেছিল, যেন কাউকে দিয়ে তাদের সবাইকে এক ধরনের সম্মোহনের মধ্যে ফেলা হয়েছিল। আর সেই 1 সেকেন্ডেই সব কিছু বদলে যায়। এখন সেই ব্যবসায়ী বলে, আমার মনে হয় আমরা সবাই মারা গেছি এবং অন্য এক জগতে চলে এসেছি। কিন্তু আরেকজন মহিলা বলে ওঠে, না, এমন কিছু হয়নি, আমরা এখনও বেঁচে আছি। তবে আমার মনে হচ্ছে আমরা অন্য এক ডাইমেনশন বা অন্য এক টাইমলাইনে এসে পড়েছি। তাদের সঙ্গে আসলে কি ঘটেছিল, এই প্রশ্নই সবাইকে তাড়িয়ে বেড়াতে থাকে। আর তার উত্তর খুঁজতেই কয়েকজন বাস থেকে নেমে পড়ে। কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু আশেপাশে কোনো শব্দই ছিল না। তাদের নিজেদের চিৎকারের প্রতিধ্বনি আবার ফিরে এসে তাদের কানে বাজছিল। এতে তার আরও ভয় পেয়ে যায়। এদের মধ্যে একজন ছেলে একটু দূরে গিয়ে হঠাৎ একটি ইন্টারনেটের সিগন্যাল পায়। সে আনন্দে আত্মহারা হয়ে দ্রুত ইন্টারনেট চেক করার জন্য চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় রাত 2টা 8 মিনিটের পর পৃথিবীর কোনো ওয়েবসাইট আর আপডেট হয়নি। গুগলও কাজ করছে না। অর্থাৎ মনে হচ্ছিল 2টা 8-এর পর পুরো পৃথিবী যেন থেমে গেছে। এরপর সেই ছেলেটি বাসের ওই একজন মেয়েকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হয়। তাদের বিশ্বাস ছিল তারা নিশ্চয়ই এখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাবে, অন্তত জানতে পারবে তাদের সঙ্গে কী ঘটেছে। এই সময় তারা দূরে দাঁড়িয়ে থাকা একজন মুখোশধারী মানুষকে দেখতে পায়। ছেলেটি প্রথমে তাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু আবার তাকিয়ে ভাবে হয়তো এই লোকটি তাদের প্রশ্নগুলোর উত্তর জানে। হয়তো সে জানে এখানে কি ঘটেছে, মানুষগুলো কোথায় চলে গেছে। এখন সেই মুখোশধারী ব্যক্তির কথা বলার জন্য ছেলেটি যখন তার সঙ্গীদের দিকে ফিরে তাকায়, তখন সে আতঙ্কিত হয়ে যায়, কারণ এখন মেয়েটির মুখ নীল হয়ে গেছে। সে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল, যেন কোনো অশুভ শক্তি তাকে অধিকার করে নিয়েছে। তার চুল বাতাসে উড়ছিল এবং তাকে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছিল। ছেলেটি এতটাই ভয় পায় যে সে চোখ বন্ধ করে ফেলে। পরে ধীরে ধীরে চোখ খুললে দেখে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে, এমনকি সেই মেয়েটিও। এদিকে বাস থেকে নেমে যাওয়া 4 জন ছাত্রের মধ্যে একজন নিজের বাড়িতে পৌঁছে যায়। হঠাৎ তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে, তার বমি হতে থাকে। এরপর সে যখন সোফায় বসে, তখন তার শরীর প্রবল খিঁচুনি শুরু হয়। তার চিৎকার শুনে তার বন্ধুরা বাড়ির ভিতরে ঢুকে আসে। তার আতঙ্কিত হয়ে দেখে মুহূর্তের মধ্যে তার পুরো শরীর পুড়ে গেছে এবং তাদের চোখের সামনে সে ছাই হয়ে গেছে। এই ভয়াবহ দৃশ্য থেকে সবাই ভীত হয়ে পড়ে। তাদের মনে হতে থাকে হয়তো পরবর্তী শিকার তারাও হতে পারে। তাই তারা দ্রুত সেই অ্যাপার্টমেন্টের দিকে পালিয়ে যায়।
পালানোর সময় তাদের সঙ্গে দেখা হয় সেই ছেলেটির, যে মুখোশধারী লোকটিকে দেখেছিল। এই সময় সে সাইকেলে ছিল। সে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু হঠাৎ সে থেমে যেতে বাধ্য হয়, কারণ যারা দৌড়াচ্ছিল আর তারা দৌড়াতে পারছিল না। দৌড়াতে দৌড়াতে তারা হঠাৎ জ্বলে ওঠে এবং মাটিতে পড়ে গিয়ে চায়ে পরিণত হয়ে যায়। এই দৃশ্য দেখে ছেলেটির মনে হয় যেন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সে দেখতে পায় পিছন থেকে তৃতীয় আরেকজন ছেলে আসছিল। সে তার দিকে এগিয়ে যেতে চাইলে দেখে সেই ছেলেটিও প্রাণহীন হয়ে মাটিতে পড়ে গেছে। হঠাৎ তার মুখ ফুলতে শুরু করে, আর পরের মুহূর্তেই তার মুখটা ফেটে যায়, তার মস্তিষ্ক বাইরে বেরিয়ে পড়ে। এভাবে সেই ছেলেটিও মারা যায়। এদিকে বাসে থাকা অন্য সবাই নিজেদের বাড়ি বা বিভিন্ন রেস্টুরেন্টে চড়িয়েছিল। হঠাৎ তাদের সবার ফোন একসঙ্গে বেজে উঠতে শুরু করে। তারা যখন ফোন রিসিভ করে তখন অপর প্রান্তে কোনো মানুষের কণ্ঠ শোনা যায় না, বরং শুধু কিছু বিফ বিফ ধরনের শব্দ শোনা যায়। তারা দ্রুত আবার বাসের কাছে জড়ো হয় এবং এক অপরকে এই ঘটনার কথা বলতে শুরু করে। সবাই হতবাক হয়ে যায়, কারণ ঘটনাটি শুধু একজনের সঙ্গে নয়, সবার সঙ্গেই ঘটেছিল। বাস ড্রাইভার বলে, আমাদের বসে এই ব্যাপারে আলোচনা করা উচিত। পরিস্থিতি এখন অনেক বেশি খারাপ হয়ে গেছে। এই বাসে একজন টেকনিশিয়ানও ছিল, তার কাছেও সেই একই কল এসেছিল। সে মনে করলো এই শব্দগুলো আসলে মোর্স কোড, তাই সে সবার ফোনে শোনা বিপ শব্দগুলো লিখে রাখে এবং সেগুলোকে ডিকোড করার চেষ্টা শুরু করে। অবশ্যই সে বুঝতে পারে এটি সত্যি একটি সতর্কবার্তা ছিল, কিন্তু সাহায্যের বার্তা নয়, বরং এক বিশাল বিপদের বার্তা। সে বার্তায় বলা হচ্ছিল যে পৃথিবী আর কোনো মানুষের বসবাসের উপযোগী নেই, এখানে আর কিছুই অবশিষ্ট থাকবে না। মনে হচ্ছিল যেন কিয়ামত নেমে এসেছে। এখন কিছু কিছু মানুষ ভাবতে শুরু করে, নিশ্চয়ই 3 গ্রহের এলিয়েনরা মানুষের উপর কোনো অভিশাপ দিয়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আসলে কি অন্য কোনো জগৎ এলিয়েন ছিল? এই বিষয় তো এখনো নিশ্চিত নয়। প্রত্যেকের নিজস্ব চিন্তা ছিল, প্রত্যেকের নিজস্ব ধারণা ছিল, কিন্তু কেউই এই সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না যে তাদের সঙ্গে আসলে কি ঘটেছিল এবং সামনে কি ঘটতে যাচ্ছে। তাদের এই আলোচনা চলাকালেই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। সে বার্তা পাওয়ার পর যে ছেলেটি সবাইকে সাহস দিচ্ছিল এবং বেঁচে থাকার আশা জোগাচ্ছিল, হঠাৎ তার শরীরে আগুন ধরে যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ছেলেটি নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে বাইরে চলে আসে। সবাই মিলে তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়, কারণ খুব অল্প সময়ের মধ্যেই ছেলেটি পুরো ছাই হয়ে যায়। এই দৃশ্য দেখার পর সবাই বেঁচে থাকার আশা হারিয়ে ফেলে। তারা বুঝতে পারে একসময় তারাও মারা যাবে। নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সবাই এদিক ওদিক দৌড়াতে শুরু করে, যদিও তাতে কোনো লাভ হওয়ার কথা ছিল না। ঠিক তখনই তারা আবার সেই মুখোশধারী লোকটিকে দেখতে পায়, যাকে আগে সেই ছেলেটি দেখেছিল। তাকে দেখে সবাই মনে করে নিশ্চয়ই সে কিছু না কিছু জানে। একজন লোক বলে, হয়তো এখানে কোনো কেমিক্যাল বিস্ফোরণ ঘটেছে, সেই কারণেই মানুষের শরীর ভিতর থেকে পচে যাচ্ছে এবং পরে চাইয়ে পরিণত হচ্ছে। আমাদের ওই লোকটিকে ধরে জিজ্ঞাসা করা উচিত যে এখানে আসলে কি ঘটছে। সবাই তাকে ধরার জন্য দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় তাদের মধ্যে একজন ছেলে হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। সে দেখে এতে একটি মেয়ে, আর সেই মেয়েটিও তাদের সঙ্গে একই বাসে ছিল। সে লক্ষ্য করে মেয়েটি মারা গেছে, আর মৃত্যুর আগে তার উপর ভয়াবহ নির্যাতনা করা হয়েছে। এই সময় পর্যন্ত আমরা দেখছিলাম যে সাইকেল চালানো লম্বা চুলের ছেলেটি এখনও তাদের কাছে ফিরে আসেনি। অন্যদিকে সে ব্যবসায়ী এবং তার একসঙ্গে অবশেষে মুখোশধারী লোকটিকে ধরে ফেলে। তারা জোর করে তাকে বসিয়ে দেয়, তার মুখের মাস্ক খুলে ফেলে। তারপর তাকে জিজ্ঞাসা করতে থাকে, এখানে কি ঘটেছে? এখানে কি এলিয়েন এসেছে? তুমি কে? তুমিও কি মানুষ? লোকটি ভয়ে ভয়ে কথা বলতে শুরু করে, কিন্তু তারা তার ভাষা বুঝতে পারে না, কারণ সে জাপানি ভাষা কথা বলছিল। তখন তাদের দলের একজন মেয়ে দ্রুত নিজের ফোন বের করে ট্রান্সলেট অ্যাপ চালু করে। এরপর তারা বুঝতে পারে লোকটি আসলে কিছুই জানাতে পারছে না। সে শুধু বলছে, আমার মাস্কটা ফিরিয়ে দাও। সে ভীষণ ভীত ছিল। তারা তাকে মারধরও হুমকি দেয়, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর জন্য সে নিজেকে তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দৃশ্য বদলে সেই ছেলেটিকে দেখানো হয় যে অন্যদের সঙ্গে ছিল না। সাইকেল চালানো সেই ছেলেটি, যে নিজের চোখের সামনে 3 জনকে মরতে দেখেছিল, প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছিল। তাদের মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তাই সে কাছের একটি অ্যাপার্টমেন্টে আশ্রয় নেয়। সেখানে অবশেষে তার এক বান্ধবীর ফোন আসে। সে দ্রুত কলটি রিসিভ করে এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। সে জানতে চায় তারা কোথায় আছে, কিন্তু উল্টো মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? ছেলেটি বলে, আমি জানি না আমরা কোথায় আছি, আমরা আটকে গেছি, এখানে কেউ নেই। তখন মেয়েটি বলে, তুমি কি 6 বছর ধরে সেখানে আটকে আছো? এই কথা শুনে ছেলেটির মাথা ঘুরে যায়। সে বুঝতে পারে তাদের কাছে মাত্র একদিন কেটেছে, কিন্তু বাস্তব পৃথিবীতে 6 বছর পার হয়ে গেছে। অর্থাৎ সত্যিই তার অন্য কোনো ডাইমেনশনে এসে পড়েছে। এখন কিছু বিষয় তার কাছে পরিষ্কার হতে শুরু করে। সে ভাবতে থাকে, হয়তো এই ডাইমেনশনে সময় খুব দ্রুত চলে, আর যাদের সে মরতে দেখেছে বাস্তব পৃথিবীতে হয়তো তাদের মৃত্যুর সময় এসে গিয়েছিল, তাই তারা এখানে মারা যাচ্ছে। এই চিন্তায় সে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সে আবার নিজের দলের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে পৌঁছানোর পর সে দেখে আরেকজন ছেলে সবার চোখের সামনে ধীরে ধীরে চাইয়ে পরিণত হচ্ছে। সে চিৎকার করে চেঁচিয়ে ওঠে, কিন্তু কেউই তাকে বাঁচাতে পারে না।
এখনও সবাই বিভ্রান্ত ছিল যে আসলে কী ঘটছে। তখন সে সাইকেলওয়ালা ছেলে বলে ওঠে, আমার বান্ধবীর ফোন এসেছিল, সে বলেছে আমি 6 বছর ধরে নিখোঁজ। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়, কারো মুখে কোনো কথা থাকে না, সবাই স্তব্ধ হয়ে যায়। তখন সেই টেকনিশিয়ান বলে, ওই যে সামনে একটা কেমিক্যাল ফ্যাক্টরি দেখা যাচ্ছে, নিশ্চয়ই সেখানে কোনো বিস্ফোরণ ঘটেছিল, আর সেই বিস্ফোরণের কারণেই হয়তো আমরা এই অন্য ডাইমেনশনে চলে এসেছি। তার এই কথার মধ্যে যুক্তি ছিল। সবাই মনে করতে থাকে এমনটা সত্যি হতে পারে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে সেই কেমিক্যাল ফ্যাক্টরিতে যাবে, যাতে তারা জানতে পারে সেখানে আসলে কী ঘটেছিল। কিন্তু বাসে তখন আর পেট্রোল ছিল না। বাস ড্রাইভার নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলার সিদ্ধান্ত নেয়। সে বলে, আমি নিজেই একটি পেট্রোল স্টেশনে যাব এবং সেখান থেকে পেট্রোল নিয়ে আসবো, তারপর আমরা বাস দিয়ে সেই ফ্যাক্টরিতে যেতে পারবো। নিজের জীবন ঝুঁকিতে ফেলে সে পেট্রোল আনতে বেরিয়ে যায়। পেট্রোল নিয়ে ফেরার সময় হঠাৎ সে বাসের ভিতর একজন মানুষকে দেখতে পায়। আসলে লোকটি শুরু থেকেই বাসে ছিল, কিন্তু সে ছিল মাদকাসক্ত। মাদকের প্রভাবে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এখন তার জ্ঞান ফিরেছে, আর সে জানেই না যে এখানে কি ঘটেছে। সে মনে করে বাস ড্রাইভার তাকে কোথাও নিয়ে যাচ্ছে, তাই সে হঠাৎ বাস ড্রাইভারের উপর আক্রমণ করে। নিজেকে বাঁচানোর জন্য ড্রাইভারও তার সঙ্গে লড়াই শুরু করে। দুজনের মধ্যে প্রচণ্ড মারামারি হয়। অবশেষে নিজের জীবন বাঁচানোর জন্য বাস ড্রাইভার কাছে পড়ে থাকা একটি কুঠার তার গায়ের কাছে গেঁথে দেয়। এরপর তাকে বাস থেকে ফেলে দিয়ে নিজে বাস চালিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হোটেলের ভিতরে এখন সবাই নিজেদের পাপ স্বীকার করতে শুরু করে। তাদের মনে হচ্ছিল তাদের সঙ্গে যা কিছু ঘটেছে সবই তাদের পাপের শাস্তি। যখন এক ছেলের পাপ স্বীকার করার পালা আসে, তখন সে বলে, আমি ব্যক্তিগতভাবে কোনো পাপ করিনি, কিন্তু আমি একটি ভয়ঙ্কর অপরাধ থামাতে পারতাম, তবু থামাইনি। সে বলতে থাকে, যখন আমরা 3 বন্ধু বাস থেকে নেমেছিলাম, তখন আমাদের সঙ্গে একটি মেয়ে ছিল। আমার 2 বন্ধু সেই মেয়েটির উপর নির্যাতন করেছিল। আমি সব কিছু দেখেছিলাম। আমি চাইলে তাদের থামাতে পারতাম, কিন্তু থামাইনি। আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। তার 2 বন্ধুর মধ্যে একজন আগেই সবাই বসে থাকা অবস্থায় মারা গিয়েছিল, কিন্তু অন্য বন্ধু তখনও তাদের মাঝখানে দাঁড়িয়েছিল। এই কথা শোনার পর সবাই তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাতে শুরু করে, এমনকি তাকে মারধর করতে শুরু করে। সবাই সিদ্ধান্ত নেয় যে তাকে বাঁচিয়ে রাখা হবে না, কিন্তু তাদের মতে তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। একজন একজন করে সবাই তাকে বুকে ছুরি বসাতে শুরু করে। সেই ব্যবসায়ীও কাঁদতে কাঁদতে বলে, আমারও 2 মেয়ে আছে, আমি কখনোই চাইবো না আমার পৃথিবীতে এমন কোনো মানুষ বেঁচে থাকুক। এ কথা বলেই সে ছেলেটির প্রাণ ভিক্ষার কথা না শুনে তার বুকেও ছুরি বসিয়ে দেয়। অবশেষে ছেলেটিকে মৃত বলে মনে করা হয়। এরপর তার লাশ সরিয়ে ফেলার জন্য তারা একটি পলিথিনে ভরে ফ্রিজারে রাখার চেষ্টা করে, কিন্তু হঠাৎ ছেলেটি চোখ খুলে ফেলে। তার চোখ থেকে রক্ত বের হচ্ছিল। সে প্রচণ্ড রাগান্বিত ছিল। সে নিজেকে মুক্ত করে ফেলে এবং একটি বড় অস্ত্র হাতে তুলে নেয়। সে সবাইকে হত্যা করতে চাচ্ছিল। স্পষ্টভাবে বলতে গেলে সে আসলে মারা যায়নি। সে যখন একজন ডেভেলপারকে মারতে যাচ্ছিল, তখন ডেভেলপার তাকে বলে, আমাকে নয়, তোমার সেই বন্ধুকে মেরে ফেলো, যে তোমার গোপন কথা সবার সামনে প্রকাশ করছে এবং যার কারণে আজ তুমি সবার ঘৃণার শিকার হয়েছ। ডেভেলপারের কথা শুনে সেই ছেলেটি নিজের বন্ধুকে আক্রমণ করার জন্য ঘুরে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে ডেভেলপার একটি বড় কলমের মতো ধাতব বস্তু তুলে তার মাথায় আঘাত করে, ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর সবাই কাছের একটি জেনারেল স্টোরে যায়। সেখান থেকে তারা নিজেদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র সংগ্রহ করে। একই সঙ্গে তারা বিশেষ ধরনের সুরক্ষা পোশাকও নিয়ে নেয়। তাদের ধারণা ছিল এতে এখানকার বাতাস বা কোনো রাসায়নিক পদার্থ তাদের শরীরে প্রভাব ফেলতে পারবে না। সব প্রস্তুতি শেষ করে তারা সেই কেমিক্যাল ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেয়, কারণ তাদের দৃঢ় সন্দেহ ছিল এই ফ্যাক্টরিতেই কোনো বিস্ফোরণ ঘটেছিল এবং সেই কারণেই তারা এই অদ্ভুত জগতে এসে পড়েছে। ফ্যাক্টরিতে পৌঁছে তারা দেখতে পায় সেখানে তাদের মতোই আরও অনেক মানুষ রয়েছে। তাদের সবার মুখে মাস্ক পরা ছিল। তারা আসলে এই ফ্যাক্টরির কর্মী ছিল। সম্ভবত তারাও এইভাবেই এই জগতে আটকে পড়েছিল। কিন্তু তাদের দেখা মাত্রই ফ্যাক্টরির লোকেরা আক্রমণ করতে ছুটে আসে। তারা একবারও ভাবেনি যে এরা তাদের মতোই মানুষ। নিজেদের বাঁচানোর জন্য সবাই দ্রুত আবার মিনি বাসে উঠে পড়ে। আহত বাস ড্রাইভার আবারও সর্বোচ্চ গতিতে বাস চালাতে শুরু করে। এদিকে ফ্যাক্টরির লোকেরা নিজেদের গাড়ি নিয়ে তাদের পিছু ধাওয়া করে আর চারদিকে থেকে বাসটিকে ঘিরে ফেলে। বারবার বাসে ধাক্কা দিতে থাকে, ফলে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অবশেষে তাদের বাস থামাতে বাধ্য হতে হয়। ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় সেই মাদকাসক্ত লোকটি, যাকে বাস ড্রাইভার আগে কুঠার মেরে ফেলে দিয়েছিল। কুঠারটি তখনও তার কাঁধে ঘেঁটেছিল। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। লোকটি বাসের ভেতর উঠে আসে। সে এখনও জীবিত ছিল। সবাই বিস্মিত হয়ে তাকে বলে, তোমার কাঁধ থেকে কুঠারটা বের করে ফেলো। লোকটি জবাব দেয়, না, এটা যতক্ষণ আমার শরীরে গাঁথা থাকবে ততক্ষণ রক্তপাত বন্ধ থাকবে। যেই এটা বের করব, আমার শরীর থেকে রক্ত বের হতে শুরু করবে আর আমি মারা যাব। সবাই তার যুক্তি বুঝতে পারে। এমন সময় তারা লক্ষ্য করে আকাশ থেকে রক্তের মতো লাল বৃষ্টি পড়তে শুরু করেছে। প্রথমে তারা ভেবেছিল সেটি রক্ত, কিন্তু হাতে নিয়ে পরীক্ষা করার পর বুঝতে পারে এটা আসলে অ্যাসিড, যা মানুষের শরীর গড়িয়ে দিতে পারে। নিজেদের বাঁচানোর জন্য তাদের দ্রুত কোনো নিরাপদ জায়গায় যেতে হতো। বাস ড্রাইভার শেষবারের মতো বাসটি চালানোর চেষ্টা করে। সৌভাগ্যবশত বাসটি আবার চলতে শুরু করে। তারা সামনে এগিয়ে যায়। ফলে তারা সেই ছেলেটিকেও দেখতে পায়,
যাকে কিছুক্ষণ আগে ঝগড়ার কারণে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এবার তারা তাকে আবার বাসে তুলে নেয়, কারণ তারা বুঝতে পেরেছিল এই অদ্ভুত জগতে একে অপরকে ছাড়া তাদের আর কেউই নেই। কাঁধে কুঠার গাঁথা লোকটি সবাইকে জিজ্ঞেস করে, এখন আমরা কোথায় যাব, কি করব? সবাই বলে, আমরা জানি না কোথায় যেতে হবে। তখন সে বলে, আমাদের সে ট্যানেলে ফিরে যাওয়া উচিত, যে ট্যানেল পার হওয়ার পর সব কিছু বদলে গিয়েছিল। তার কথা সবার কাছে যুক্তিযুক্ত মনে হয়, তাই বাস ড্রাইভার বাসটিকে ট্যানেলের দিকে চালাতে শুরু করে। বাস যত ট্যানেলের কাছে যেতে থাকে ততই সবাই নিজেদের জীবনের সুন্দর মুহূর্তগুলো স্মরণ করতে থাকে। তারা তাদের প্রিয় মানুষের কথা ভাবতে থাকে, তারা তাদের অতীতের সুখের স্মৃতিগুলো মনে করতে থাকে। এভাবে চলচ্চিত্রটি এক অদ্ভুত সমাপ্তির দিকে এগোয়। শেষে অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত থেকে যায়। আসলে তাদের সঙ্গে কী ঘটেছিল? তারা কি সত্যিই অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছিল, নাকি অন্য কোনো জগতে? আর তারা কি কখনো নিজেদের বাস্তব পৃথিবীতে ফিরে যেতে পেরেছিল, নাকি চিরতরে সেই অদ্ভুত জগতে আটকে গিয়েছিল? এইসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর না দিয়ে চলচ্চিত্রটি শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় এই মুভি দ্বারা কী বোঝানো হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।